এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আবারও দেশের শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। কেন প্রশ্নের মুখে পড়লো জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক। আবারও তীব্র ভৎসনার শিকার হলো রাজ্য, সরাসরি এবার সুপ্রিম কোর্টের কাছে। শুধুমাত্র রাজ্য নয়, স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত ভৎসনার শিকার। কি এমন ঘটলো রিমিক? একদমই দেখো, আজকে কিন্তু এসএসসিতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টে কিন্তু আজকে এসে সুপ্রিম কোর্ট পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে যে এসএসসি যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা কিন্তু 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চ কিন্তু এই নির্দেশ দিয়েছে রাজ্যকে এবং স্কুল সার্ভিস কমিশনে। এবং আজকে তোমার বলে রাখবো অভিযোগ যে বেশ কিছু পরীক্ষার্থী তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযোগ করে যে অযোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি চলে গেছে অযোগ্য, চিহ্নিত অযোগ্য, তারাও কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন সেই অভিযোগ জানিয়ে। এবং পাশাপাশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনে 7 ও 14 সেপ্টেম্বর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার দিন আরো কিছুদিন আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু পরীক্ষার্থী। সেই শুনানিতেই আজকে কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে। তোমাকে যেটা জানাবো যে দেশের শীর্ষ আদালতে যে আজকে যেটা নির্দেশ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এবং আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে যে কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না। এবং পাশাপাশি রাজ্য কমিশনকে কড়া বার্তা এবং হুঁশিয়ারি দিয়ে কিন্তু বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখতে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম বলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে বিলম্ব করবে না শীর্ষ আদালত। এবং তোমাকে যেটা আরো বলবো যে আজকে বিচারপতিদের একাধিক প্রশ্ন মুখে করতে হয় কমিশনকে, কেন এখনো অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি, কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন। রাজ্য ও কমিশনের উদ্দেশ্যে এই প্রশ্ন করেন বিচারপতি সঞ্জয় কুমার। এরপরেই তিনি নির্দেশ দেন যে আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সূচি অনুযায়ী আগামী 7 এবং 14 সেপ্টেম্বর নতুন নিয়োগের পরীক্ষা হবে। এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এদিন এসএসসির আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সঞ্জয় কুমার। তিনি যেটা বলেন যে যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করে দিতে পারেন যে আবারও অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে এবং আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি সেই প্রার্থীদের ছাড়বেন তাহলে তার ফল ভুগতে হবে। একদম রীতিমতো আজকে হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং বিচারপতি কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন যে অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছিল এসএসসি, কোনো যুক্তিতেই এর জন্য যথেষ্ট নয়। যদি না কিছু মন্ত্রী বা নেতা না চান যে এই অযোগ্য প্রার্থীরা থাকুন, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ সরাসরি কিন্তু আজকে সুপ্রিম কোর্ট আর নেতা মন্ত্রীদের অঙ্গুলি হিরণেই যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা হচ্ছে সেই পরিষ্কার ভাষায় কিন্তু দর্শহীন ভাষায় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেই কথা বলেছে। এবং সেখানেই রাজ্যকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের যেটা আরো পর্যবেক্ষণ আসছে যে নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুন। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, কমিশন এবং রাজ্য সরকার দায়ী। পরিষ্কার এই পর্যবেক্ষণে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এই মন্তব্য করেছেন। কিন্তু আবারও বলছি, তিনি যেটা বলেছেন তার পর্যবেক্ষণে যে এই নিয়োগ প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, কমিশন এবং রাজ্য সরকার দায়ী। শুধু তাই নয়, বিচারপতি সঞ্জয় কুমার আজকে শুনানিতে আরো যেটা হুঁশিয়ারি দিয়ে বলেন যে এবং স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যকে বলেন যে আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়েছে, তারা রাস্তায় নেমেছে, আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে। এটা কিছু সুপ্রিম কোর্ট কমিশনের কাজের উপর কড়া নজর রাখছে এবং নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ আজকে দর্শহীন ভাষায় সুপ্রিম কোর্ট রাজ্য এবং কমিশনকে হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার বলে দিয়েছে
যে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এবং যদি এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম কারসাজি হয় তাহলে কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। আজকে পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। বিস্তারিত আমাদের প্রতিনিধি রিমিক স্পষ্টত আপনাদের সামনে সবটা তুলে ধরেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আবারও দেশের শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না? বৃহস্পতিবারের শুনানিতে সেই প্রশ্নই তুললেন স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র ডিভিশন বেঞ্চ। রাজ্য কমিশনকে কড়া বার্তা দিয়ে হুঁশিয়ারির সুরে দুই বিচারপতি জানিয়ে দিলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে সতর্কিত নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে বিলম্ব করবে না শীর্ষ আদালত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে ভৎসনার শিকার শুধুমাত্র রাজ্য সরকার নয়, সরাসরি স্কুল সার্ভিস কমিশন। স্পষ্টত 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা বের করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এই বিষয়ে কথা বলবো, এই মুহূর্তে জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। ঝন্টুবাবু, একের পর এক পরতে পরতে আমি বলছি কিছুক্ষণ আগেই 28শে আগস্ট আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ভাষণ রাখলেন। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে তীব্র ভৎসনার শিকার একদিকে রাজ্য সরকার, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন। কি বলবেন? না দেখুন, বেহায়া, কান কাটা, নাক কাটা একটা সরকার এবং তার পলিসি। একটা সরকারকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কতবার বললে পরে সরকার তার কর্ণকুহরে কথাটা তুলবে? ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এর আগে টেন্টেডদের 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন এবং পরীক্ষায় বসতে না দেওয়ার হাইকোর্টের নির্দেশকে দুবার মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে ইয়েস, হাইকোর্ট ঠিক করেছে, আপনারা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিন। এখনো পর্যন্ত টেন্টেড অর্থাৎ দাগি, চিহ্নিত দাগি, মানে আমি বলছি সব এখানে চিহ্নিত শুরু হয়েছে, বাকি কত চিহ্নিত হয়নি, লুকিয়ে আছে চুপ করে, যেহেতু যোগ্য তালিকাই দেওয়া হয়নি। এই দাগিরা 12% রেট অফ ইন্টারেস্টের টাকাটা কে তুলবে? যে সরকার টাকা দিয়েছে তারা, যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আর্টিকেল 12, কে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে? এসএসসি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, এসএসসি রেকমেন্ড করেছে। আগে যেমন বামফ্রন্টের সময় এসএসসি রেকমেন্ড করলে স্কুলগুলো, স্কুল ম্যানেজিং কমিটি, সে যে অলরেডি স্কুলের নিয়ন্ত্রণ থাক, তারা অ্যাপয়েন্টমেন্ট দিত টিচারদের। এখন সেন্ট্রালাইজ প্রসেসে সরকার চালিত বোর্ড অ্যাপয়েন্টমেন্টটা দেয়, অর্থাৎ সরাসরি সরকার যুক্ত। যে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে বলবৎ করবে, অর্থাৎ এদেরকে বাতিল করা এবং টাকা রিটার্ন করা। দেয়নি। টেন্টেডদের, নন টেন্টেডদের সংখ্যাটা আমি আপনি জানবো কি করে? লিস্ট বের করতে হবে, যোগ্যদের লিস্ট বের করেনি। এই ধরুন সরকার বলছে যে পরীক্ষায় বসতে দেওয়াটা তাদের ফান্ডামেন্টাল রাইট, সেটাও সুপ্রিম কোর্ট নালিফাইড করে দিয়েছে পরিষ্কার ভাবে। আজকে এই সরকার কতটা বেহায়া, কত বেপরোয়া, আমি ব দিয়ে সব কথাগুলো বলছি, বেপরোয়া, বেহায়া, ঠিক আছে? কতটা হতে পারে বেআইনি যে সুপ্রিম কোর্টে ওরা পর্যন্ত মানছেন না। এবার টেন্টেড কতজন অ্যাপ্লাই করে ফেলেছে সেটাও তো আমরা জানতে পারছি না, কারণ লিস্টটা যদি না থাকে আমরা জানবো কি করে? একটা সরকার যে নিজে পরিচালনা করলে ঝন্টু বাবু, কিন্তু আরো একটা পার্সপেক্টিভ কিন্তু আজ সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তা হলো এই যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও যদি কোনো রকম গলদ হয়, সুপ্রিম কোর্টের নাকি সম্পূর্ণভাবে নজর রয়েছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে। সে বিষয়ে কি বলবেন? ভাবুন যে নতুন রিক্রুটমেন্ট, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্র সমাবেশে বললেন আমি 2 কোটি ছাত্রদের 2 কোটিকে চাকরি দিয়েছি, 40% বেকারত্ব ঘুচিয়েছি। কোথার থেকে ঘুচিয়েছে? এই লোকগুলো কি বাংলার বেকারদের কি উনি মঙ্গল পাঠিয়ে দিয়ে এটা নতুন ফ্যাক্টরি খুলে? আমরা জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে 11 সালে উনি ক্ষমতায় আসার পর থেকে একটা রিক্রুটমেন্ট হয়নি, যাও বা 16তে রিক্রুটমেন্টটা হলো, সেটা 26,000 পুরোটা বাকি, বাকি সবাই 63 জন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তারপরে নতুন যে রিক্রুটমেন্ট তাও বা চাপে পড়ে হলো, সেই রিক্রুটমেন্টটা রাজ্য সরকারই চাইছে না রিক্রুটমেন্টটা হলো, কারণ রিক্রুটমেন্টটা হলেই তো চাকরি দিতে হবে। এই রিক্রুটমেন্টটা যাতে রাজ্য না করতে হয় সেই জন্য একটার পর একটা আদালত অবমাননা করছে। আজকে সুপ্রিম কোর্ট ধরুন এসএসসির অলরেডি বিভিন্ন সেন্টারে
সেন্টার অবজারভারদের ট্রেনিং দেওয়া হয়ে গেছে, সামনের সপ্তাহে পরীক্ষা। এই পরীক্ষাটা বাতিল হলে কার লাভ? সরকারের লাভ, কারণ কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে ফর্ম বিক্রি করে, অ্যাপ্লাই করে। ফি বছর সরকার অ্যাপ্লাই করায় ছাত্রদের দিয়ে, তারপরে পরীক্ষাটা বাতিল হয়ে যায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে। অর্থাৎ আপনি এক কথায় বলতে চাইছেন যে সামনে এক পিছনে আর এক, অর্থাৎ দ্বৈত প্রক্রিয়া চালাচ্ছে সরাসরি শাসক, সরাসরি সরকার। অনেক ধন্যবাদ ঝন্টুবাবু সঙ্গে থাকার জন্য, জোড়ার জন্য। এই মুহূর্তে স্পষ্টত রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে জুড়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে রাজ্য সরকার দ্বৈত প্রক্রিয়া চালাচ্ছে, সামনে এক পেছনে আর এক, অর্থাৎ এক মুখোশধারী সরকার চলছে। কার্যত যদি কোনো এক্সাম না হয়, পরীক্ষা না হয়, তাহলে কোটি কোটি টাকা ইনকাম হয়ে গিয়েছে। আর এখন পরীক্ষা না হলে, পরবর্তীকালে রিক্রুটমেন্ট না হলে তহবিল বাঁচবে। অর্থাৎ রাজ্য সরকার ঘুর পথে কান ধরার চেষ্টা করছে। নজর থাকছে। রাজ্য কমিশনকে কড়া বার্তা দিয়ে হুঁশিয়ারি এবার স্বয়ং সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ এক প্রকার রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ওপর বাড়তি চাপ বেড়ে গেল। নজর থাকবে আমাদের। এটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন। এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা করেননি। আজকে 1 সপ্তাহ তারা টাইম পেয়েছে। কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। মানে তিনিও কিন্তু আজকে, যেটা আমরা বারবার কোর্টরুমে বলতে চেয়েছি, সিবিআই রিপোর্টটাকে মেনে নেওয়ার কথা, সিবিআই রিপোর্টের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আছে, সেটা আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন। কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরেও আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না।